শর্মিষ্ঠা বলছি। গত 16ই আগস্ট আমাদের বিবাহিত জীবনের 27টি বছর পার করলাম। সেই উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এর আগে আমরা মুকুটমণিপুর যাইনি। মুকুটমণিপুরের বারোঘুটু ট্যুরিজম প্রপার্টি, এইটায় আমরা রুম বুক করেছিলাম। এটি একটি সরকারি প্রপার্টি, 1 বছর হয়েছে তৈরি হয়েছে। শুনছি এটি নাকি মুকুটমণিপুরের হিডেন জেম। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু সাঁতরাগাছি পার হয়ে গেলাম। দেখতে দেখতে কোলাঘাটও আমরা পৌঁছে গেলাম। এখানে একটু গাড়ি দাঁড় করিয়ে চা খেয়ে নেব। দূরে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। আসলে আমাদের এই জার্নিটা হঠাৎ করেই ঠিক হয়েছে, 1 সপ্তাহ আগেই। এই বারোঘুটুতে আমরা যে জায়গা পাবো সেটা আমাদের বেশ সন্দেহ ছিল। বাই চান্স আমরা জায়গাটা পেয়ে গেছি। আসলে সোমনাথ বলে, বাইরে আমাদের দোস্তি, বাড়িতে কুস্তি, তাই এই দিনটা পালন করার জন্য বাইরে থাকাই ভালো। মোহনপুর নামক এই জায়গাটা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। এবার পুরো সোজা যাচ্ছি। অনেকক্ষণ বাদে একটা সরকারি হাসপাতাল চোখে পড়ল। হাসপাতালটির নাম কোকাল হসপিটাল। চারপাশ যেদিকেই তাকাচ্ছি সবুজ। আকাশের রংটা কি সুন্দর নীল। শরতের আকাশ এরকমই হয়, আর মেঘগুলো সুন্দর ভেসে যাচ্ছে। দেখলাম 12 মাইল জঙ্গলে আমরা ঢুকে পড়েছি। এখন প্রায় 10টা বাজে। কীরকম রাস্তাটা থমথমে, দেখুন গা ছমছম করছে যেন। রাতে এই রাস্তার শোভা যে কিরম হবে সেটা আশা করি বুঝতে পারছেন। পুরো শুনশান রাস্তা। তাহলে মানে রাতে কি হবে এখানে? বাবা, এরা পাকা করে দেবে তুলছি এখন ভিডিও। রাত্রিবেলা তো 12 মাইল জঙ্গলের রাস্তা দেখে এতই মুগ্ধ হলাম যে শুধু ভিডিও নয়, নিজেদের ছবিও একটু তুলে ফেললাম। এটা রাতে সাহস হতো না ঠিকই। তোমার নাম কি বাবা? হাই 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 করো। ওলে ববলি ববলি ববলি। তোমার নাম কি? নামটা বলো। হাই করো, বাই বলো। তোমার এটা কি জন্মাষ্টমীর ড্রেস? হ্যাঁ। পথে যেতে যেতে একটি বাচ্চা মেয়েকে দেখলাম জন্মাষ্টমীর সাজে সেজে আছে। এত ভালো লাগলো, গাড়ি থামিয়ে তার সাথে একটু আলাপ পরিচয় করতে নেমে পড়লাম। কি সুইট দেখুন বাচ্চাটা। লজ্জা পেয়ে আবার শাড়ির আঁচলের তলায় লুকোচ্ছে। প্রথমে একটু আলাপ করতে বোধহয় ওর অসুবিধে হচ্ছিল, তারপর আস্তে আস্তে আমাদের সাথে আলাপ জমিয়েই ফেললো। ও লেবো, ভালো আছি সোনা, তুমি ভালো আছো? এটা পুলিশ আন্টি, যেখানে আমরা যাই থানা, পুলিশ আন্টি, থানা আন্টি, এটা থানা আন্টি মাছ দিবে তো। তুমি মা, তুমি মা না, আঙ্কেল কি দিচ্ছে দেখো। ধর ধর কেক, ওটা কেক, কেক ওটা হাতে পড়ে যাবে, হাতে পড়ে যাবে। ভালো করে ও ধরেছে দেখো না। সুন্দর করে ধরো, আঙ্কেল দিয়েছেন। টাটা। ও লে বাবালি। যেতে যেতে একটি গ্রামের বাজার পড়লো। কত মুরগি আটকে আমাদের ছোটবেলাতেই ওই মুরগি বিক্রি হতো। এভাবে মুরগি বিক্রি হ্যাঁ, হতো? ওই মুরগি বিক্রি হতো আমাদের ছোটবেলায়। তখন তো পোলট্রি তো তৈরি হয়, তৈরি ছিল না আমাদের ছোটবেলায়। যখন মুরগিগুলো আসতো বাড়িতে তখন ভয় পালাতাম। এভাবে ভয় পালাতাম, বাড়িতে বলতো যে দুষ্টুমি করলে এই মুরগির মধ্যে দিয়ে দেওয়া হবে।
ও নিয়ে চলে যাবে। এটা আমি বলছি 70 দশকের মাঝামাঝির কথা বলছি। তখন মুরগি মানেই বাড়ির খামারে পোষা মুরগি এবং সেগুলো দেশি হতো, তাকেই দেশি বলে। বাড়িতে যখন মুরগিওয়ালা আসতো, এই যেরকম দেখানো হলো, মাথায় করে এটা নিয়ে আসতো, সে বাড়িতেই কেটে দিত। কিন্তু বেশিরভাগই বাঙালি বাড়িতে মুরগি ঢুকতো না, তা ঢুকতে গেলে বাইরে কাটতে হতো। যাক আমাদের বাড়িতে দু একবার ঢুকেছিল অন্তত, আমার জাস্ট মনে আছে। তখন বলা হতো যে কেউ যদি বেশি দুষ্টুমি করে তাহলে ওই মুরগিওয়ালা এলে তার ওই জালের মধ্যে মুরগিদের সঙ্গে তাকে ধরিয়ে দেওয়া হবে, সে নিয়ে চলে যাবে। ওই ভয়ের চোটে তাই মুরগিওয়ালা এলে আমি অন্তত ছুটে পালিয়ে যেতাম, যা আমার মনে আছে। তখন মুরগি একটা খুব প্রেস্টিজিয়াস আইটেম হয়ে উঠেছিল এবং লোকের বাড়িতে তো মুরগি আসতো না, তখন খাসি কিংবা পাঁঠার মাংসই খাওয়া হতো। সব কি মুরগি? হ্যাঁ, না না না, এখানে সব মাছ টাচও আছে। মাছ খুব সস্তা হবে। সে আর কি করে বলবো। গাছ কাটে গাছ জঙ্গল হ্যাঁ, জঙ্গল কাটার জন্য বাঙালি তো এটা ঝাঁটা? হ্যাঁ, ঝাঁটা খুব সুন্দর না? এটা ঝাঁটা কি? হাটটার নাম জানো কি? পুরান পানি হাটতলা। হ্যাঁ, এই দেখো গরু বিক্রি হচ্ছে। গামছা দেখেছো? দেখো তো দেখাতে গিয়ে তো রেজিস্টার দিয়ে দেবো। দাঁড়া দেখি। ও মা, বন্ধ হচ্ছে, সব পেকে দেখুন না, তলায় পড়ে রয়েছে। কত দাম বিরাট নষ্ট লোক। হচ্ছে। নেওয়ার লোক নেই এখানে। ওইদিকে না? প্রচুর বন্ধ হচ্ছে সব পড়ে। কলকাতায় কত দামে বিক্রি হয়, 60 টাকা 70 টাকা। আরো বেশি। এখানে খাবার লোক নেই। ওই দেখো, ওই সড়ক, ওই দেখো ওখানে একটা। এটা কি তুলে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ, না নাকি যা ফেরার পথে তুলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেরাটা এই পথেই হবে। দাঁড়া। দূরে দেখুন টিলাগুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছে না। 12টি টিলার সমন্বয়ে এই জায়গাটি তৈরি হয়েছে বলে এই জায়গাটির নাম 12 কুঠু। দেখুন, আমরা কংসাবতী ড্যামের কাছে একদম চলে এসেছি। এই ড্যামটি খুবই বিখ্যাত। আগে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে এই ড্যামে আবার আসব। তারপর এই ড্যামের যে সৌন্দর্য এবং কেন বিখ্যাত সেইটাও আপনাদের কাছে তুলে ধরব। কি বিশাল গো, বিশাল হবে না, কত বড় একটা ড্যাম। দারুণ। এইদিকে ওপরে উঠে যেতে হবে নাকি? এই তো 12 কুঠু ট্যুরিজম প্রপার্টি। আচ্ছা, আমরা কটেজ 1-এর সামনে আছি, আর সামনের দিকে এগোবো নাকি? ও বড় বিল্ডিংটা রিসেপশন, এখানে কথাটা রাখতে হবে। ঠিক আছে, দেখুন কি অসাধারণ সবুজের সমন্বয়। ওই যে রিসেপশনের জায়গাটা একটু উঁচুতে, কয়েকটা সিঁড়ি পেরিয়ে আপনাকে যেতে হবে। চলুন যাওয়া যাক। সামনের ওই গেটটা যেটা দেখছেন সেটাই হচ্ছে এই ট্যুরিজম প্রপার্টির প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। তারপর এই রিসেপশনের কাছে এসে যেটা দেখতে পেলাম, কংসাবতী নদী। অসাধারণ সুন্দর। এবার দেখার, আমরা যে রুমটা নিয়েছি সেখান থেকে কংসাবতী নদীকে দেখা যায় কিনা। চলুন রুমে যাওয়া যাক। রুমটা বেশ বড়,
সরকারি প্রপার্টিতে এইটাই একটা প্লাস পয়েন্ট, রুমগুলো বেশ বড় হয়। রুমের প্রতি তো আমার খুব একটা আকর্ষণ নেই, ব্যালকনি থেকে কি দেখা যাচ্ছে সেটাই আগে দেখি চলুন। যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটিই পেলাম। বারান্দার দরজাটা খুললেই সবুজ যেন হাতছানি দিয়ে ডাকছে, আর সামনে অপরূপ কংসাবতী নদী। বাথরুমটা তো একটা ঘরের সমান। মাংস ভাত আর মাছ ভাত। আর এখান থেকে ওই নদীটা দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। ঠিক আছে, হ্যাঁ, এখনো অবধি তো কোনো বৃষ্টি হয়নি। বেলাও বেশ হয়েছে, খিদেও জোরে পেয়েছে, তাই আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার। এখানে থালি সিস্টেমে সব চলে। আপনি ইচ্ছে করলে ভেজ থালি, চিকেন থালি, এগ থালি, ফিশ থালি যা খুশি নিতে পারেন। আমরা একটা ফিশ থালি আর একটা চিকেন থালি নিয়েছিলাম। আচ্ছা, মানে রাত্রিরে চাইনিজ চাইলে পাওয়া যাবে, আর স্ন্যাক্স তো পাওয়া যাবে। বিকেল 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম নৌকো ভ্রমণের উদ্দেশ্যে। কাছেই নৌকো ভ্রমণের একটি সুবন্দোবস্ত আছে। আমাদের কাছ থেকে ওরা 15 মিনিটের জন্য নিল 250 টাকা। আপনারা সেটা বার্গেনিং করে দেখে নিতে পারেন। আরে টুরিস্ট কি কম হচ্ছে না? শীতকালে হয়। ভিডিও করা যায়। ভিডিওই করছি। টুপি দরকার নেই, গরম না। ছলাক ছলাক আওয়াজ করতে করতে নৌকো তার নিজের গতিতে এগিয়ে চলল, আর আমরা চারপাশ কংসাবতী নদীর প্রাকৃতিক রূপ দেখে মুগ্ধ হতে শুরু করলাম। এত ভালো লাগছিল, মুখে সেই রোদের যে তেজ পড়ছে সেটাও খুব একটা বিরক্ত লাগছে না। এই নৌকা ভ্রমণ করতে করতে আন্দামানে স্পিড বোটে চড়ার অভিজ্ঞতাটা মনে পড়ে যাচ্ছিল। বেশ ভয়ানকই ছিল, এমন জোরে যাচ্ছিল স্পিড বোট, আমরা প্রায় ভিজেই গেছিলাম। মারাত্মক ভয় পাচ্ছিলাম। যখন নামলাম তখন চান করে নামলাম পুরো। এত ওরা তো রেস্ট দিচ্ছিল ওখানে। মেঘটা কি সুন্দর উড়ে যাচ্ছে, দেখো মেঘটা ট্রাই করি। এবার আমরা এগিয়ে চললাম কংসাবতী ড্যামটি ভালো করে দেখবার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম বাবা ভোলেনাথের মাথায় জল দেওয়ার জন্য অনেকে জমায়েত হয়েছে এই কংসাবতী নদীর জল নেবে বলে। এটাও একটা নতুন অভিজ্ঞতা হলো বটে। ড্যামের ডেপটা দেখলেন, কি ভয় লাগে না দেখলে? চলুন ওই দিকটা যাই, সবাই কি দেখছে দেখে আসি। নদীর জলে খরস্রোতের বিশাল আওয়াজ কেন হচ্ছে, গিয়ে দেখতে পেলাম
লক গেটে দুটো গেট খোলা হয়েছে, তাতেই এরকম ধোঁয়াধার ফলসের আকার ধারণ করেছে, যেন মধ্যপ্রদেশের ধোঁয়াধার ফলসই দেখছি। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে সেটা একবার দেখুন। এই নদী এঁকে বেঁকে কী সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আর আমরা তো মধ্যপ্রদেশে ধোঁয়াধার ফলস দেখেছি, এইটা কিসে কম যায়? আমাদের মুকুটমণিপুর সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে একটু প্রকৃতির সঙ্গে নিজেদের ছবিও তুলে নিলাম। আরেকটি সুন্দর অভিজ্ঞতা হলো সানসেট দেখার অভিজ্ঞতা। আপনারাও দেখুন, এটাই আমি ফ্রেমবন্দি করেছি। সূর্য আস্তে আস্তে ডুবছে, আর এই ট্যুরিজম প্রপার্টির সৌন্দর্য অন্য রূপ নিচ্ছে। আস্তে আস্তে আমরা একটু এদিক ওদিক করে সন্ধ্যের রূপটা তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে আমাদের আবার কেক কাটিং পর্ব, তার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা দুজনে একটা ছোট্ট কেক কেটে দিনটি বিশেষ করার প্রস্তুতি নিলাম। কিছুই না, একটু দিনটাকে মনে রাখা, আনন্দ আরও সুমধুর করার জন্য আমি কেকটি সবার মধ্যে ভাগ করে দিলাম। এবার রাতের রিসর্টটি কীরকম রূপ নেয় একটু দেখুন। এখন বেশি কথা বললে হবে না, তাহলে এই রাতের নিস্তব্ধতা উপলব্ধি করতে পারবেন না। ভোর হতেই আমরা উঠে পড়লাম। উঠে যে জায়গা থেকে শুনেছিলাম কংসাবতী নদীটাকে খুব সুন্দর দেখা যায় আর একটু ওপরে উঠলে, সেই ওপরের স্থানে আমরা চলে গেলাম। দেখলাম একটা সুন্দর স্টেডিয়াম মতো করা, আর বসার সুন্দর জায়গা আছে। এখানে নাকি শীতকালে আদিবাসীদের নৃত্য পরিবেশন করা হয়। আপনারাও দেখুন কত অপরূপ সৌন্দর্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা দেখা যাচ্ছে। তো না দেখে ভিডিও করতে গিয়ে সিঁড়ি এখানেই আদিবাসীদের নাচ গান হয়, শীতকালে হয়। আলো আছে, মনে হয় আলো আছে। ছবিগুলো ভাবলাম বেরোলাম পাতক ভ্রমণে। গ্রামের সেই আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে এত ভালো লাগছিল, তার ওপর পাখির কিচিরমিচির
চোখেরও যেন আরাম না, এত সবুজ। সুন্দর সুন্দর অজানা ফুল যত্ন না করা সত্ত্বেও কি সুন্দর ফুটে আছে। ধান ক্ষেত সবুজে ঘেরা, যেন সবুজ গালিচা কেউ পেতে দিয়েছে। দেখো মানে কোনো যত্নেই কি সুন্দর ফুল, হ্যাঁ তো ভ্রমণ সেরে আমরা এগোলাম রিসর্টের সুন্দর দিকে, রাস্তাটা কারণ না? আমাদের বেরোতে হবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বেশি দেরি করে কোনো লাভ নেই, বিষ্ণুপুরে অনেক কিছু দেখার আছে। সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম এবং কি কি অভিজ্ঞতা হলো সেটি নেক্সট ব্লগে আমরা দেখাবো। এই ব্লগটি আর বেশি বাড়লাম না, এমনি বড় হয়ে গেছে। নেক্সট ব্লগে অতি অবশ্যই আপনাদের সাথে আমাদের বিষ্ণুপুরের অভিজ্ঞতা তুলে ধরছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।